শিশুর সাজিদ ট্র্যাজেডি। যারা গর্ত খুঁড়েছে তাদের অবহেলায় সাজিদের মৃত্যু হয়েছে। সন্তান হারানোয় প্রশাসনের কাছে এই বিচার চায় বাবা। জানাবো এক এক সময় এক এক কথা বলছে বিএনপি, খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের অনুপস্থিতি ও বিএনপির ভবিষ্যৎ কি, জানাবো বিস্তারিত প্রতিবেদন। জানাবো ব্রেন ফুলে গেলে ভয়াবহ বিপদ, হাদির অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত জানালেন স্বাস্থ্য ডিজি। এবং সর্বশেষ জানাবো জামাতে 3 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। শিশুর সাজিদ ট্র্যাজেডি। যারা গর্ত খুঁড়েছে তাদের অবহেলায় সাজিদের মৃত্যু হয়েছে। সন্তান হারানোয় প্রশাসনের কাছে এর বিচার চায় বাবা। পরিত্যক্ত অগভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ শিশু সাজিদকে 33 ঘন্টা পর উদ্ধার করা হয়। এর আধা ঘন্টা পর তার মৃত্যু ঘোষণা করা হয়। এই ঘটনায় মাটি খননকারীদের বিচার চেয়েছে সাজিদের পরিবার। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় সাজিদের লাশ। সাজিদকে গভীর নলকূপের 42 ফুট মাটি খনন করে 33 ঘন্টা পর উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সাজিদের লাশ বাড়িতে নিয়ে আসা হলে কথা হয় তার বাবা রাকিব উদ্দিনের সঙ্গে। এ সময় তিনি বলেন, বাড়ির পাশে যারা গর্ত খুঁড়েছে তাদের দোষ বা অবহেলায় আমি সন্তান হারালাম। প্রশাসনের কাছে বিচার চাই, সঠিক যেটা সেটা আমাকে পাইয়ে দেবেন। আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি। আমি গরিব মানুষ, আমার কিছু করণীয় নাই, কিন্তু গর্ত খুঁড়ে অবহেলায় বন্ধ না করায় এ ক্ষতি হলো। তাদের এই অবহেলার জন্য আমার সন্তান হারালাম। পাশের গ্রাম থেকে উদ্ধার তৎপরতা দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, যারা হাউজিং করেছে এটা ভরাট করা তাদের কাজ, অথচ বছর ধরে ফেলে রেখেছে। পাইপের মুখে তারা অন্য কিছু দিত, একটা বস্তু দিত বা পাইপের মুখ বেঁধে রাখতো, অথবা তারা যদি একটা নিশানা দিত। তারা কিছুই দেয়নি, গর্ত করে ফেলে রেখেছে। এই অবহেলার জন্য সন্তান হারালো বাবা মা। আমি প্রশাসনের কাছে বিচার চাই। সাজিদের মা রুনা বেগম বলেন, যে গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল সেটি পাশের গ্রামের ওছির আলী নামে এক ব্যক্তি অনুমোদন ছাড়াই নিজ উদ্যোগে খনন করেছিলেন। পরে সেটিতে পানি না ওঠায় পরিত্যক্ত হয়, তবে সেই গর্ত তিনি ভরাট করেননি। ওছির আলীর অবহেলার কারণে আমি সন্তান হারালাম। আমি তার বিচার চাই ও ক্ষতিপূরণ দাবি করছি। এ বিষয়ে তানোর থানার ওসি মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, শিশু সাজিদ ট্র্যাজেডির ঘটনা মর্মান্তিক। কেউ বিষয়টি নিয়েও অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে অগভীর নলকূপ স্থাপনকারী বা গর্ত খননকারী ওসির আলী পলাতক থাকায় এই ব্যাপারে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এই ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান বলেন, সাজিদ ট্র্যাজেডি আমরা সারাক্ষণ মনিটরিং করছি। মৃত সাজিদের বাড়ি গিয়ে নগদ অর্থ, শুকনা খাবার এবং কম্বল দিয়ে তার বাবা ও মায়ের সঙ্গে কথা বলে সান্ত্বনা দিয়েছি। এক এক সময় এক এক কথা বলছে বিএনপি, খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের অনুপস্থিতি ও বিএনপির ভবিষ্যৎ কি, জানাবো বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব, আবেগপ্রবণ সমর্থন ও প্রতীক নির্ভর রাজনৈতিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে আছে। এই বাস্তবতায় বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন নন, তিনি একটি সময়, একটি ধারা এবং একটি বৃহৎ রাজনৈতিক মানসিকতার প্রতিনিধিত্বকারী প্রতীক। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তার গুরুতর অসুস্থতা এবং হাসপাতাল কেন্দ্রিক জীবন বিএনপির পাশাপাশি গোটা দেশের রাজনীতিকে এনে দাঁড় করিয়েছে। গভীর অনিশ্চয়তার মুখে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিদিন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে। কখনো বলা হচ্ছে তিনি স্থিতিশীল, আবার কখনো চিকিৎসকের আশঙ্কার কথা জানাচ্ছেন। ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য স্থিতিশীলতা থাকলেও যে কোনো মুহূর্তে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সাম্প্রতিক পরীক্ষার কিছু অগ্রগতির ইঙ্গিত মিললেও চিকিৎসকেরা স্পষ্ট করে বলেছেন যে তিনি এখনও শঙ্কামুক্ত নন। ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার আলোচনা এক ধরনের অনিশ্চিত দোলাচলে আটকে আছে। লন্ডনে নেওয়ার বিষয়টি আজ আর শুধু চিকিৎসার সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে রাজনৈতিক আলোচনার অংশে। কখনো শোনা যায় এবার অ্যাম্বুলেন্স আসছে, আবার কখনো তা পিছিয়ে যায়। কখনো বলা হয় কারিগরি জটিলতা, কখনো অর্থনৈতিক দিক, আবার কখনো নিরাপত্তার প্রশ্ন সামনে আসে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না এটি শুধু চিকিৎসাগত বিলম্ব নাকি এর পেছনে আছে বৃহত্তর রাজনৈতিক কোনো পরিকল্পনা। এই সংকটের মধ্যে নতুন করে সামনে এসেছে তারেক রহমানকে ঘিরে নানা প্রশ্ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি গত এক যুগের বেশি সময় ধরে দলের কৌশলগত নেতৃত্ব দিয়ে আসছেন এবং দীর্ঘদিন ধরে লন্ডন থেকেই দল পরিচালনা করছেন। একসময় বলা হতো ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না, কিন্তু 2024 সালে 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সেই যুক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এরপর কয়েক দফা দেশে ফেরার
নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষিত হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। সর্বশেষ তারেক রহমান নিজেই বলেছেন, তার দেশে ফেরা একমাত্র তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। এই বক্তব্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং ইঙ্গিত দিয়েছে যে দৃশ্যমান রাজনীতির বাইরে কিছু অদৃশ্য কাঠামো কাজ করছে। এই প্রেক্ষাপটে গিয়ে দাঁড়িয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বিএনপির ভবিষ্যৎ কি? খালেদা জিয়া অসুস্থতার কারণে কার্যত দলের নেতৃত্ব দিতে অক্ষম এবং তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। প্রশ্ন উঠেছে, এই শূন্যতায় বিএনপির হাল ধরবে কে? একটি কার্যকর গণতন্ত্রে বড় বিরোধী দলের শক্তিশালী উপস্থিতি অপরিহার্য, কিন্তু নেতৃত্বের এই শূন্যতা বিএনপির সাংগঠনিক ভিত্তিতে ক্রমাগত দুর্বল করে দিচ্ছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা পরিষ্কার দিক নির্দেশনার অভাবে বিভ্রান্ত হচ্ছেন। কেন্দ্র থেকে স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা না এলে স্থানীয় পর্যায়ে মতানৈক্য, কোন্দল ও স্বার্থের সংঘাত বাড়তে থাকে, যা বিএনপিকেও ধীরে ধীরে গ্রাস করছে। নির্বাচনী রাজনীতির দিক থেকেও এই পরিস্থিতি বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ। একটি কার্যকর নির্বাচনী কৌশলের জন্য প্রয়োজন দৃঢ় নেতৃত্ব, পরিষ্কার বার্তা ও দৃশ্যমান রাজনৈতিক মুখ। খালেদা জিয়া ছিলেন সেই মুখ, যিনি কেবল একটি দলের নেত্রী নন, বরং দেশের এক শ্রেণীর মানুষের কাছে ভরসার জায়গা। তার অসুস্থতাজনিত অনুপস্থিতিতে বিএনপির এক ধরনের শূন্যতায় ভুগছে। অন্যদিকে তারেক রহমানের দীর্ঘদিনের বিদেশ অবস্থান তার রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে সীমিত পরিসরে আবদ্ধ করে ফেলেছে। মাঠের রাজনীতিতে সরাসরি উপস্থিত না থাকলে জনগণের আবেগের সঙ্গে স্বাভাবিক সংযোগও দুর্বল হয়ে পড়ে। তবে রাজনীতিতে শূন্যতা কখনো স্থায়ী হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়, পুরনো নেতৃত্ব দুর্বল হলে নতুন নেতৃত্বের উত্থানের সুযোগ তৈরি হয়। বিএনপির মধ্যে এমন অনেক নেতা আছেন যারা সাংগঠনিকভাবে দক্ষ, মাঠে সক্রিয় এবং জনসংযোগে পারদর্শী, কিন্তু এখনও তারা সামনে আসার রাজনৈতিক সুযোগ বা সাহস দেখাতে পারেননি। এর অন্যতম কারণ হলো বিএনপির ভেতরে দীর্ঘদিনের কেন্দ্র নির্ভর ও পরিবার ভিত্তিক নেতৃত্বের সংস্কৃতি, যা নতুন নেতৃত্বের বিকাশকে স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত করে। এখানেই আসে তার আদর্শিক ও কাঠামোগত সংস্কারের প্রশ্ন। বিএনপি কি এই সংকটকে একটি সুযোগে পরিণত করবে, নাকি এটিকে সাময়িক দুর্যোগ হিসেবে দেখবে? যদি দল ভবিষ্যতের কথা চিন্তা করে, তাহলে তাদের যেতে হবে কাঠামোগত সংস্কারের পথে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে যৌথ নেতৃত্ব ভিত্তিক কাঠামো গড়ে তুলতে হবে। দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে, যাতে নেতৃত্বের সংকট তৈরি হলে বিকল্প নেতৃত্ব স্বাভাবিকভাবে সামনে আসতে পারে। বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি নির্ভরতা এতটাই গভীরে প্রথিত যে হঠাৎ করে প্রতিষ্ঠান ভিত্তিক রাজনীতিতে রূপান্তর সহজ নয়। বহু সমর্থকের কাছে বিএনপি মানে খালেদা, তারেক, এই ধারণা মানসিকভাবে গেঁথে আছে। তবুও ইতিহাসের নির্মম সত্য হলো, কোনো ব্যক্তি আজীবন রাজনীতির নেতৃত্ব দিতে পারে না। রাজনৈতিক দল তখনই ঠিক আছে যখন তা ব্যক্তি নয়, বরং আদর্শ, সংগঠন ও প্রাতিষ্ঠানিক শক্তির উপর দাঁড়ায়। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সামনে মূলত তিনটি পথ উন্মুক্ত। প্রথমত, তারা অপেক্ষার রাজনীতি বেছে নিতে পারে। খালেদা জিয়া সুস্থ হবেন, তারেক রহমান ফিরবেন, সবকিছু আগের মতো চলবে। এটি সবচেয়ে সহজ কিন্তু একই সঙ্গে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ, কারণ সময় ও বাস্তবতা কোনোটাই সম্ভবত এর অনুকূলে নয়। দ্বিতীয়ত, তারা নীরবে একটি বিকল্প নেতৃত্ব কাঠামো দাঁড় করাতে পারে, কিন্তু তা প্রকাশ্যে স্বীকার করবে না। এতে সাময়িক স্থিতিশীলতা এলেও দীর্ঘমেয়াদে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ার আশঙ্কা থাকবে। তৃতীয়ত, তারা সাহসী সিদ্ধান্ত নিতে পারে, যেখানে নতুন নেতৃত্ব, নতুন সংগঠন, নতুন রাজনৈতিক ভাষ্য সামনে আনতে পারে। এটি কঠিন কিন্তু সবচেয়ে টেকসই পথ। তবে বিএনপি সে পথে হাঁটার সম্ভাবনা ক্ষীণ। এই অনিশ্চয়তাকে আরও গভীর করেছে বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাত ইসলামের সঙ্গে সম্পর্কের অবনতি। একসময় বিএনপি জামাত জোট ছিল রাজপথের শক্ত বন্ধনে আবদ্ধ। বহু আন্দোলন, সমাবেশ ও রাজনৈতিক সংগ্রামে তারা একে অপরের উপর নির্ভর করেছে। তারা ক্ষমতাও ভাগাভাগি করেছিল একসময়, কিন্তু সময় গড়ানোর সঙ্গে এই সম্পর্কের ভিত আলগা হয়েছে এবং বর্তমানে তা অনেকাংশে কৈরিতায় রূপ নিয়েছে। বিএনপি শীর্ষ নেতাদের প্রকাশ্য সমালোচনা এবং তারেক রহমানের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিএনপি এখন আর আগের মতো জামাত নির্ভর কৌশলে এগোতে চায় না। এই দূরত্ব বিএনপিকে দ্বিমুখী চাপে ফেলেছে। একদিকে নেতৃত্ব সংকট, অন্যদিকে জোট রাজনীতির ভাঙন। জামাতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া একটি বড় সাংগঠনিক সহায়তা কাঠামো হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। প্রশিক্ষিত কর্মী ভিত্তি, মাঠ পর্যায়ে নেটওয়ার্ক ও আন্দোলনের অভিজ্ঞতা, এসব ক্ষেত্রে জামাত অতীতে বিএনপিকে সহায়তা করেছে। এখন সেই সমর্থন না থাকলে বিএনপিকে নিজস্ব শক্তি নতুনভাবে গড়ে তুলতে হবে, যা সহজ নয় এবং সময় সাপেক্ষ। তবে এই পরিবর্তনের একটি ইতিবাচক দিক রয়েছে। জামাত থেকে দূরে সরে এসে বিএনপি নতুন ভোটার গোষ্ঠীর কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তোলার সুযোগ পেয়েছে। এমন একটি বড় ভোটার গোষ্ঠী রয়েছে যারা জামাতের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিকে সন্দেহের চোখে দেখে। বিএনপি যদি সত্যিকার অর্থে নিজেদের মধ্যপন্থী জাতীয়তাবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তারা একটি ব্যাপক ভিত্তির বিরোধী শক্তি হিসেবে পুনরুত্থান ঘটাতে পারে। কিন্তু সেই সম্ভাবনা কতটা বাস্তব হবে তা নির্ভর করবে নেতৃত্বের দৃঢ়তা ও সাংগঠনিক সক্ষমতার উপর। সবশেষে বলা যায়, খালেদা জিয়ার অসুস্থতা বিএনপির জন্য একটি মানসিক আঘাত, তারেক রহমানের অনুপস্থিতি একটি কৌশলগত দুর্বলতা, আর জামাত থেকে দূরে সরে যাওয়া একটি রাজনৈতিক অনিশ্চয়তা। এই তিনটি বাস্তবতা একত্রে বিএনপিকে একটি কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। দলটি কি কেবল অতীতের স্মৃতি ও ব্যক্তি নির্ভর রাজনীতিতে আটকে থাকবে, নাকি সময়ের বাস্তবতায় নিজেদের নতুন করে গড়ে তুলবে? এই উত্তরের উপরই নির্ভর করছে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ।
ব্রেন ফুলে গেলে ভয়াবহ বিপদ। হাদির অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত জানালেন স্বাস্থ্য ডিজি। গুলিবিদ্ধ ওসমান হাদির মাথায় যে ধরনের বুলেট ইনজুরি হয়েছে সেটা চিকিৎসকদের ভাষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। তিনি জানান, ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়া গুলিটি হাদির ব্রেনে মারাত্মক ক্ষতি করেছে। তিনি সতর্ক করে বলেন, ব্রেন ফুলে গেলে ভয়াবহ বিপদ হতে পারে। ঢামেকে জরুরি অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।